স্বাগতম বাংলাদেশের সম্পদের আজকের আয়োজনে। বাংলাদেশের সম্পদ এমন একটি অনুষ্ঠান যেখানে আমরা বাংলাদেশের প্রাকৃতিক, খনিজ, বনজ, মৎস্য, কৃষিজ, মানব ইত্যাদি সম্পদ নিয়ে আলোচনা করি। ইতিপূর্বে আমরা বাংলাদেশের কৃষি সম্পদ, বাংলাদেশের ধান, গম, পাট, মৎস্য ইত্যাদি নিয়ে আলোচনা করেছি। বর্তমানে আমরা আলোচনা করছি বাংলাদেশের প্রাণী সম্পদ নিয়ে। প্রাণী সম্পদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ হলো আমাদের যে মাংস শিল্প, সেটা। আজ এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন বেঙ্গল মিটের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব AFM আসিফ। আপনাকে স্বাগতম আজকের আয়োজনে। আপনার প্রতিষ্ঠান নিয়ে যদি শুরুতে একটু আমাদেরকে বলতেন যে কিভাবে আপনারা যাত্রা শুরু করলেন, কতদিন আগে, এবং আপনাদের লক্ষ্য উদ্দেশ্য কি? বেঙ্গল মিট যাত্রা শুরু করে 2006 সনে। আমাদের প্রাথমিক পরিকল্পনা ছিল আমরা বাংলাদেশ থেকে মাংস রপ্তানি করব, এবং সেই উদ্দেশ্যেই আসলে নন রেসিডেন্ট বাংলাদেশি উদ্যোগেই এই প্রতিষ্ঠানটা শুরু করে। বাট আমাদের পরিকল্পনায় কিছু ভুল ছিল। আমরা আন্তর্জাতিক বাজারে মাংস রপ্তানি করার ক্ষেত্রে যে গ্লোবাল যে নিয়ম কানুনগুলো আছে সেখানের সাথে যে বাংলাদেশের কমপ্লায়েন্সের গ্যাপ আছে, এই জিনিসটার আন্ডারস্ট্যান্ডিংয়ে ভুল ছিল। যে কারণে আমরা খুবই অত্যাধুনিক ফ্যাক্টরি করার পরেও আমরা যখন এক্সপোর্ট করতে গেলাম তখন আমরা বাধা পেলাম। সৌদি আরব থেকে ইনফ্যাক্ট আমাদের প্রথম কন্টেনারটা ফেরত আসে। তখন আমরা জানতে পারি যে গ্লোবালি OIE বা একটা প্যারিস বেসড অর্গানাইজেশন আছে, অর্গানাইজেশন অফ অ্যানিম্যাল হেলথ, এখন এটাকে WAH বলে। ওরা প্রত্যেকটা দেশের একটা গভর্নেন্স অডিট করে ইন টার্মস অফ লাইভস্টক। সো ওইখানে যেসব অনেক কিছু দেখে, ট্রেসেবিলিটি, পেডিগ্রি, তারপরে লাইভস্টক আর ভেটেরিনারিয়ানের রেশিও, আবার লাইভস্টক হসপিটাল বেডের রেশিও, এবং ইন্টার ডিস্ট্রিক্ট মুভমেন্টের ক্ষেত্রে লগ মেনটেন করে কিনা, এই সমস্ত জিনিস করে, যেটা আসলে ব্যাক ইন 2006 আমাদের এত জানা ছিল না। সো যে কারণে আমরা যখন এক্সপোর্ট মার্কেটে গিয়ে এই সমস্ত কারণে বাংলাদেশ তখন একটা লাল তালিকাভুক্ত ছিল ওয়ার্ল্ড অ্যানিম্যাল হেলথ অর্গানাইজেশনে, যে কারণে আমরা এক্সপোর্টটা করতে পারিনি। কিন্তু এর মধ্যেই আমরা কিন্তু অস্ট্রেলিয়ানদেরকে নিয়ে এসে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে সব করে ফেলছি। তখন আমরা 2006 সনে এটা ব্যর্থ হওয়ার পরে তখন আমরা লোকাল মার্কেটে আসি। এখন আপনাদের টার্গেটটা আসলে কি, আপনারা কি করছেন? যখন আমরা এই অবস্থানে পৌঁছালাম, তখন আমাদের পুরো প্রস্তুতিটা ছিল এক্সপোর্ট প্রোডাকশনের উপর বেস করে। তারপরে যখন আমরা লোকাল মার্কেটে আসলাম তখন এটা ডিফারেন্ট চ্যালেঞ্জ। এটার মার্কেটিং ইজ আ বিগার চ্যালেঞ্জ, বিকজ আপনার যতই প্রোডাকশন কম্পিটেন্সি থাকুক, এই দেশের মানুষের যে ট্রেডিশনাল ধ্যান ধারণা মাংসের, সেটার সাথে আমরা একেবারেই বিপরীত। বিদেশের মাংস প্রসেসিং সিস্টেম হচ্ছে পুরোটাই আলাদা, যেটা আমরা অস্ট্রেলিয়ান প্রযুক্তিতে আমরা যেটা করেছিলাম। সেখানে মিট সায়েন্স ইজ সামটাইমস ভেরি কন্ট্রারি টু ট্রেডিশনাল আন্ডারস্ট্যান্ডিং উইজডম। এখানে বলা হয় যে মিটের মধ্যে 70 ভাগ হচ্ছে পানি, 25 ভাগ হচ্ছে প্রোটিন, 4 ভাগের মতো ফ্যাট থাকে, আর 1 ভাগেরও কম বিভিন্ন রকম মিনারেলস থাকে। সো বিদেশে ওয়েস্টার্ন কান্ট্রিতে ওরা যখন মিট খায়, ওদের টার্গেট থাকে ওই পানির মধ্যে মিনারেলসগুলো দ্রবীভূত অবস্থায় থাকবে এবং এটা খাওয়ার সময় পর্যন্ত এটা থাকবে। আর আমাদের দেশে আমরা মোর অফ এ মশলার অ্যাপ্লিকেশন করে খাই। সো মাংসের ওই মিনারেল সহ টেস্টটা ইজ নট দ্য ফার্স্ট প্রেফারেন্স। আমাদের ওই মাংস আর মশলার টেস্টের প্রেফারেন্সটা আলাদা। সো যে কারণে আমরা জবাই করে বা কিছুক্ষণ পরে খেয়ে ফেলি ওয়ার্ম অবস্থায়, বাট ওরা এটা করে না। ওরা এমনভাবে চিলিং করে ফর অ্যাবাউট 14 to 16 আওয়ার্স, যাতে ওই পানিরটা মাংসের মধ্যে থেকে যায়, আর ওই তার ফলে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো ওখানে থেকে যায়। ওইটা ওদের জন্য একটা মোর সুস্বাদু। এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে ওদের ওখানে এইটা না করলে আপনি মাংস বিক্রি করতে পারবেন না, এটা বেআইনি। কারণ হচ্ছে অ্যানিমেল যখন স্লটার করা হয় সেটা মারা যায়, কিন্তু মাংস মানে যে মাসেলগুলো আছে, এটা তো মাসেল ফুড, মাসেলগুলো স্টিল অ্যালাইভ, বিকজ ওখানের মধ্যে অনেক মাইক্রোবায়াল অর্গান আছে যেগুলো তখনও অ্যালাইভ। তো সেইটাকে আপনাকে আইদার ডরমেন্ট করতে হবে অথবা কিল করতে হবে বিফোর কনজাম্পশন। সেই দিক থেকে আমাদের যে ওয়ার্ম মিট, মানে সাধারণ তাপমাত্রায় যে মিটটা থাকে, সেই ঝুঁকিটা থাকে। কিন্তু আমরা যেহেতু অনেক উচ্চ তাপে অনেকক্ষণ ধরে রান্না করে খাই, হয়তো আমাদের জীবাণুগুলো মারা যায়, কিন্তু বিদেশিরা খায় যেভাবে, সেখানে এভাবে মানে একটু অল্প তাপে রান্না করে, অল্প সময় রান্না করে, অল্প তেলে রান্না করে, কোনো অলমোস্ট মশলা কমে রান্না করে, সেইখানে এই প্রক্রিয়াটা ইজ রিস্কি। সো ওই সেফটির জন্য এই পদ্ধতিটা করতে হয়। সো দুইটা জিনিস আমাদের এই আধুনিক পদ্ধতির কারণে দুইটা জিনিস হয়, মাংস পুরো সেফ থাকে,
আপনার এখানে কোনো মাইক্রোবায়াল অর্গান থাকে না। 2 নম্বর হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টটা একদম ইনট্যাক্ট থাকে। সো এই জিনিসটা আসলে আমাদের প্রচলিত মার্কেটে এটার কোনো ডিমান্ড নেই, এটার কোনো মানুষের এই সম্বন্ধে কোনো আন্ডারস্ট্যান্ডিংও নেই, ডিমান্ড নেই। কিন্তু তখনই বাংলাদেশের 5 স্টার হোটেলগুলো সবাই ওই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মিট ব্যবহার করতো এবং তারা ইম্পোর্ট করতো। সো আমরা তখন টার্গেট করলাম তাদেরকে এবং বাংলাদেশে মোটামুটি ইম্পোর্টেড মিটকে আমরা সাবস্টিটিউট করলাম। পাশাপাশি ডিপ্লোম্যাটিক মিশন এবং একটু যারা বিদেশের সাথে এক্সপোজ এই ধরনের একটা কনজিউমার গ্রুপের কাছে আমরা মার্কেটিং করে একটা ভিন্ন ধারায় একটা ব্যবসাকে প্রতিষ্ঠা করলাম। বাংলাদেশে তো এখনও যেটা দেখা যায় যে ট্রেডিশনাল মিটের একটা আলাদা বিষয় আছে। আমরা দেখতে পাই যে বিভিন্ন ছুটির দিনগুলোতে গলিগুলোতে তারা সম্মিলিতভাবে গরু জবাই করে মাংস নিচ্ছে। তো এইখানে আসলে আপনারা যে ভোক্তাদের কাছে পৌঁছালেন এবং একটা মোটামুটি আস্থার জায়গা নিয়ে অনেকদিন ধরে ব্যবসা করে যাচ্ছেন, এই আস্থার জায়গাটা অর্জন করলেন কিভাবে? আমরা আসলে খুবই সীমিত, আমি বলবো না যে আমরা একটা হোয়াইট পপুলেশনের কাছে পপুলার হয়েছি। আমাদের অবস্থানটা ভেরি মানে একদম বিভাগীয় শহরও না সবগুলো, ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার, যেখানে আসলে 5 স্টার বা এই ধরনের রিসোর্ট হোটেলগুলো আছে সেসব জায়গায় আমরা রিটেল মার্কেটিং করেছি। সো এই জায়গাগুলোতে আমাদের গ্রহণযোগ্যতার কারণ হচ্ছে আমরা যখন এই মিটগুলো নিয়ে বিভিন্ন ট্রেড পার্টনারদের কাছে গেলাম, বিভিন্ন সুপার শপগুলোতে গেলাম, তখন দেখলাম যে ওইভাবে গেলে, কারণ আপনি ধরেন ওই যে 0 to 5 ডিগ্রি টেম্পারেচারে নিয়ে এসে মাইক্রোবায়াল অর্গানকে ডরমেন্ট বা কিল করলেন, কিন্তু এটা যদি আপনার কনজিউমারের বাসায় যাওয়া পর্যন্ত কোনো জায়গায় টেম্পারেচারের ভ্যারিয়েশন হয়, তাইলে কিন্তু আপনি এত কষ্ট করে যেটা অর্জন করলেন সেটা উইদিন এ সেকেন্ড এটা কিন্তু হারায় যাবে, আবার এটা স্পয়েলড হয়ে যাবে, মিটটা মাইক্রোবায়াল গ্রো করবে। সেই জন্য আমরা নিজেরাই স্টোর করলাম বিভিন্ন জায়গায়। সো ওই স্টোরে আমরা যেভাবে মাংসের ডিসপ্লেটা করলাম, আজকে আপনি বিভিন্ন সুপার শপে যেই মাংসের যে ভ্যারাইটি অফ ডিসপ্লে দেখেন সেটার চল আমরা এনেছিলাম। সো কনজিউমারদের কাছে মাংসের এই ধরনের বিবিধ ব্যবহার, বিদেশিরা যেভাবে খায় সেভাবে খাওয়ার একটা সুযোগ, দেন মাংসকে আমরা আবার ফার্দার প্রসেস করলাম, নানা রকম স্ন্যাক্স তৈরি করলাম, স্যান্ডউইচ মিট তৈরি করলাম। এখন আবার আমরা বাজারে আপনি ধরেন চট্টগ্রামের মেজবানি মিট কুকড অবস্থায় পাবেন, জাস্ট মাইক্রোওয়েভে গরম করে পাবেন। এরকম নানা ভ্যারাইটি, যে একটা বৈচিত্র্য, সেফটি, এই সব কিছুর কম্বিনেশনে আমরা ব্র্যান্ড হিসেবে একটা শ্রেণীর মানুষের কাছে খুব জনপ্রিয় হলো। ঢাকা শহরে এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন স্থানে আপনাদের এখন শপ আছে বা সুপার শপগুলোর সঙ্গে আপনারা কোলাব করে বিভিন্ন জায়গায় কাজ করছেন। তো রেসপন্স কেমন আসে? মানে দেখা যাচ্ছে যে আগে তো কিছু স্পেসিফিক এরিয়াতে ছিল, এখন বেশ কিছু যেখানে আসলে সমাজের খুব বেশি উচ্চবিত্ত লোকেরা বাস করছে না, মধ্যবিত্ত লোকেরাও যেখানে আছে সেখানে আপনাদের সবগুলো দেখা যাচ্ছে। তো সেই জায়গা থেকে আসলে রেসপন্সটা কতটুকু পান আপনারা? আমরা যেভাবে এলাকা ভিত্তিকে বিত্তকে ভাগ করি এটা আসলে ট্রু না। ঢাকা শহরে আসলে সব জায়গাতেই ধনী গরিব আছে। হ্যাঁ, হয়তো গুলশানে গরিব পাবেন না, কিন্তু সব জায়গাতেই একটা মিক্সড পপুলেশন আছে। যে কারণে আমরা ঢাকা শহরে বিভিন্ন জায়গা হওয়া সত্ত্বেও আমাদের গ্রাহক আছে, আমরা ভালোই রেসপন্স পাচ্ছি এবং উত্তরোত্তর বৃদ্ধি করার চেষ্টা করছি। বাট সুপার শপে আমরা সবসময় থাকি না। যেই সুপার শপ আমাদের, আমি যেটা বললাম এত কষ্ট করে করলাম, কিন্তু এন্ড পয়েন্ট পর্যন্ত নির্দিষ্ট তাপমাত্রা ঠিক রাখা, রাতের বেলা এসি চালানো রাখা, সমস্ত কিছু মেনটেন করে, ইলেকট্রিসিটি ট্রিপ হলেও ব্যাকআপ জেনারেটর থাকে, এই সমস্ত ব্যবস্থা বা এই ধরনের ডিসিপ্লিন যাদের আছে শুধু তাদের কাছে আমরা সাপ্লাই দিই। এবং যে স্টাফরা কাজ করে তাদের পার্সোনাল হাইজিন আমরা চেক করি। মানে হসপিটালের নার্সের যেরকম সোয়াব টেস্ট হয়, আমাদের স্টাফদেরও কিন্তু সোয়াব টেস্ট হয়, বিকজ হাতের স্পর্শ থেকে কিন্তু অনেক বেশি জীবাণু সংক্রমণ হয়। ইন্টারন্যাশনালি যে মিটগুলো আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এগুলোর তো কিছু গাইডলাইন মেনটেন করা হয়। তো এই গাইডলাইনটা আপনারা কি 100% মেনটেন করতে পারছেন কিনা, বা বাংলাদেশে দেখা যাচ্ছে যে অনেক কিছু মেনটেন করে একটু চ্যালেঞ্জ থাকে আমাদের জন্য, তো আপনারা এটা কিভাবে ওভারকাম করছেন? এই ধরনের প্রক্রিয়া ব্যয়বহুল। সো এমনিতেই আমাদের মাংস সবার জন্য এফোর্ডেবল না। আর দ্বিতীয় হচ্ছে আমরা এখন পারি একটা স্কেল পর্যন্ত পারি, এর চেয়ে বাড়াতে গেলেই এটা অলমোস্ট অসম্ভব হয়ে যাবে, বেশি বাড়াতে গেলে। তো সেই জন্য আমরা সম্ভব করছি, কিন্তু এটা যদি অনেক স্কেল করতে চাই তাহলে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ। যেমন আমি নিজে 40 একর জায়গায় ঘাস চাষ করি, একটা নির্দিষ্ট প্রকারের ঘাস যেখান থেকে সার্টেন পার্সেন্টেজ অফ মেগাজুল অফ এনার্জি, সার্টেন পার্সেন্টেজ অফ প্রোটিন আসবে গবাদি পশুর খাওয়ার জন্য, সেগুলো একটু মাইনিউট ডিটেলে ম্যানেজ করি। সেটা করতেই আমাকে 40 একর জায়গায় শুধু ঘাস চাষ করতে হয়, নিজেকে প্রায় 1000 খানেক গরু প্রতিপালন করতে হয়, অনেক কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে করতে হয়, খুবই কন্ট্রোল এনভায়রনমেন্টে কাজ করতে হয়। এটা খুব স্কেল করতে গেলে হয়তো পারবো না, বাট
একটা সার্টেন স্কেল পর্যন্ত আমরা ম্যানেজ করছি। যেটা বললেন যে আপনাদের নিজেদের গরু তো আছে, প্লাস বিভিন্ন জায়গায় কন্ট্রাক্ট আপনারা যান, এই ক্ষেত্রে আসলে আপনারা যেই মানে যে কোয়ালিটির পশু চাচ্ছেন সেটা কি সবসময় পাওয়া যায় কিনা? সেটা এখন পাওয়া যাচ্ছে, বিকজ আমাদের যারা গবাদি পশু প্রতিপালন করেন, আমাদের খামারিরা, তারা কিন্তু অনেক আধুনিক হয়েছে এবং এই প্রযুক্তির যুগে ওনাদের জ্ঞান কিন্তু হয়তো ওনাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, কিন্তু শত বছরের ঐতিহ্য প্লাস নতুন নতুন জ্ঞান ইউটিউব এবং ওদের মাধ্যমে দেখে, এবং স্পেশালি আমাদের একটা বড় ইউথ পপুলেশন খামারের মধ্যে আছে, আমাদের গ্রামের মহিলাদের একটা বড় পপুলেশন খামারে আছে এবং তারা অনেক আদর যত্ন করে করে। সো এটা সম্ভব। ফার্ম থেকে একদম আপনাদের কসাইখানা পর্যন্ত আনা, দেন মাংস প্রসেস করা, এই চেইনটা আপনারা কিভাবে মেনটেন করেন আর কি? আপনাদের কি এটা নিজস্ব চেইন নাকি আপনারা এটাও কন্ট্রাকচুয়াল বেসিসে চলে যান? আমরা নিজস্ব চেইন। তো এখানে একটু এটা আমাদের জন্য এই জন্য ব্যয়বহুল করে, সব কিছু আমাদের নিজেদের করতে হয়, একদম সোর্সিং হতে শুরু করে খামারে নিয়ে আসা, খামার থেকে ঢাকায় নিয়ে আসা, ঢাকা থেকে স্টোরে নিয়ে যাওয়া, প্রত্যেকটা আমাদের নিজস্ব ওয়্যারহাউস, নিজস্ব রেফ্রিজারেটেড ভ্যান, ফ্যাক্টরি তো আছেই, এবং ডেডিকেটেড একটা সোর্সিং টিম, ওখানে ভেটেরিনারিয়ানরা অনেকে কাজ করেন। সো এই ব্যাপারটা আমরা সব নিজেরা ম্যানেজ করে বলি, এটা একটা কন্ট্রোল থাকে। প্রত্যেকদিন প্রোডাকশনের পরিমাণ কি পরিমাণ হয় আপনাদের? আমাদের এক্সপোর্ট অর্ডার থাকা না থাকার সাথেও ভ্যারি করে, কিছু টেন্ডার থাকে, টেন্ডারের থাকা না থাকার সাথে ভ্যারি করে, বাট আমাদের মূলত আমরা প্রায় 200টা গবাদি পশু মানে বড় জাতের গরু, মহিষ তো আমরা করি না, শুধু গরু করি। গরু জবাই করার মতো ক্যাপাসিটি আছে, প্রায় 1000 খানেক ছাগল জবাই করার মতো ক্যাপাসিটি থাকে, এবং আমরা এরপরে পোলট্রিতেও এসেছি, সেখানেও প্রায় 5-7 হাজার ডেইলি আমরা জবাই করতে পারি। এটার একটা বড় অংশ কি আপনারা নিজেদের ফার্মিং আপনারা করছেন নাকি? একটা বড় অংশ কন্ট্রাক্ট ফার্মিং এর মধ্যে করছি। আমাদের নিজেরা যেটা ফার্মিং করি সেটা হচ্ছে ডেমনস্ট্রেশন ফার্ম, নিজেরাও করি এবং আমাদের ফার্মাররা এখানে এসে শিখে সব বেস্ট প্র্যাকটিসগুলো। আপনারা ট্রেনিং করি, সিগনিফিকেন্ট অনেক হিউজ ট্রেনিং করে। কোন এলাকাগুলো থেকে আসলে গবাদি পশু বেশি কালেকশন? সো আমরা ফ্যাক্টরিটা করেছি ওই টাইপে, আমাদের যে আমরা হচ্ছি পাবনাতে, পাবনা সিরাজগঞ্জের বর্ডারে কাশীনাথপুরের কাছে। সো এই জায়গাটা হচ্ছে শত বছর ধরে গবাদি পশুর একদম মূল স্থান। আমরা এই জন্যই ফ্যাক্টরিটা করেছি, বিকজ আমরা যেহেতু হাই এন্ডের হাই কোয়ালিটি মিট করি, এখানে একটা ফান্ডামেন্টাল হচ্ছে আপনি মাংস পরিবহন করবেন, গবাদি পশু পরিবহন করবেন না, কারণ গবাদি পশু পরিবহন করলেই তাদের অনেক স্ট্রেসড হয় এবং এক এলাকার রোগ আরেক এলাকায় চলে যায়। ওই স্ট্রেস থেকে অনেক ধরনের মানে ওই মাংসের কোয়ালিটি হয়। সো আমরা ওইখানে প্রসেস করে তারপরে নিয়ে আসি। দেশে আউটলেট কতগুলো এখন আপনাদের? সো আমরা নিজেরা প্রায় 40+ আউটলেট করি। তারপরে আমাদের একটা পার্টনার অর্গানাইজেশন আছে, দেন আমরা বাংলাদেশ আর্মির সিএসডির সাথে আছি, বাকিদের সাথে লিমিটেড, আর আমরা নিজেরা প্রায় 40টার বেশি শপে সেল করি। মোটামুটি কি মানে ঢাকা, চট্টগ্রাম বা সিলেট এরকম বড় বিভাগীয় শহরগুলো কেন্দ্রে কি আপনারা কার্যক্রম পরিচালনা করছেন? জি, যেহেতু আমাদের পরিবহন ব্যয় অনেক, আমাদের একটা গাড়ির দামে 50, 60, 70 লাখ টাকা হয়, একটা স্টোরও ওপেন করতে প্রায় 50 লাখ টাকা খরচ হয়, সেজন্য লিমিটেড। এখন পর্যন্ত যদি বলেন যে আপনাদের সবচেয়ে বড় সফলতা কোনটাকে আপনি আইডেন্টিফাই করবেন বেঙ্গল মিটের এই 2006 থেকে বললেন 2025 প্রায় 20 বছরের জার্নি? সো আমাদের ব্যবসায়িক জার্নিটা সহজ ছিল না, কঠিন। সো মুনাফার দিক থেকেও আমরা যে খুব বেশি মানে সফল তাও বলবো না, কিন্তু আমাদের সন্তুষ্টির জায়গায় এটা যেটা আমরা নিজেরাও বুঝতাম না। আমি নিজে ছোটবেলায় যেটা পাই নাই, আমার বাচ্চারা পাচ্ছে, যে তারা মিট শুধু টেস্টের জন্য কনজিউম করছে না, মিট থেকে যে টোটাল নিউট্রিশনটা পাওয়ার কথা, যে টোটাল পুষ্টিটা পাওয়ার কথা, সেটা পাচ্ছে। এবং আমরা জানি দেয়ার আর সাম এক্সেপশনাল ভিটামিন লাইক ভিটামিন B12 আপনি অন্য কোনো সোর্স অফ মিটে পাবেন না, বাট এটা যদি প্রপারলি প্রসেস না থাকে, ওই যে জলীয় অংশটা মাংসের মধ্যে থাকবে, মাইক্রোনিউট্রিয়েন্টটা ঠিক মতো থাকবে, ওই অবস্থায় যদি আপনি না খেতে পারেন তাহলে কিন্তু ওইটা পাচ্ছেন না। মানে আমাদের মাংস থেকে যে পুষ্টি আপনি বুঝেন যে এই আমাদের সাউথ এশিয়া অ্যান্ড ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মধ্যে যে হাইট এবং নানা রকম ভিন্নতা আছে, এটার সাথে কিন্তু খাদ্যাভ্যাসের সম্পর্ক আছে। সো এই ধরনের সঠিক খাদ্যাভ্যাস আমরা বাংলাদেশের নতুন প্রজন্মের জন্য যে অ্যাভেলেবেল করতে পারছি, এটা আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট। বাইরে কি রপ্তানি করছেন আপনারা এখন? আমরা প্রথমে বাইরে করতাম, যেহেতু আপনারা বুঝেন যে বাংলাদেশ ব্র্যান্ডিং দিয়ে এবং এই ধরনের ইন্টারন্যাশনাল রেগুলেশন দিয়ে এটা ডিফিকাল্ট স্কেল আপ করা, সেজন্য আমরা বাইরের ফোকাসটা কমিয়ে
দেশে বেশি করছি। আমরা একসময় অনেক জায়গায় করতাম, এখন লিমিটেড মিডল ইস্টে, মালদ্বীপে করি। আরও কিছু কম্পিটিটর হয়তো মার্কেটে আপনাদের সঙ্গে আছে, তো আসলে এই কম্পিটিশনগুলোকে আপনি কিভাবে দেখেন? যারা খুবই ভালো, 7.5 মিলিয়ন মেট্রিক টনের বাজারে আমাদের মতো বা পোলট্রি যদি যোগ করি তারা সহ আমরা আমাদের টোটাল ক্যাপাসিটি 500,000 টনও হবে না। সো এটা খুবই নগণ্য, আরও বেশি আসা উচিত। এখানে একটা জিনিস যেটা যে আপনারা তো পিওর মিট যেটা সেল করছেন সেখানে তো কম্পিটিশন একটু কমই, কিন্তু প্রসেস মিট যদি বলি, সসেস বলি বা নাগেটস এরকম আইটেমগুলো যদি আমরা বলি, সেখানে তো দেখা যাচ্ছে অনেকগুলো কোম্পানি এখন এখানে এক্সিস্ট করে, প্লাস বাইরে থেকেও প্রচুর আসছে। পিওর মিট থেকে প্রসেস মিটের কম্পিটিশন বেশি কিনা, বা অন্যদের সঙ্গে আসলে আপনাদের কি চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে? কম্পিটিশন হচ্ছে বড় হচ্ছে যে আমাদের দেশে যেহেতু রেফ্রিজারেশন সিস্টেম সিমলেস না একদম বিভিন্ন পাড়ায় মহল্লায় বা গ্রামে পর্যন্ত, সেই জন্য ডিস্ট্রিবিউশনটা খুব চ্যালেঞ্জিং। যে কারণে আমাদের হয়তো দোকান লাখে লাখে আছে, বাট আমাদের এই ধরনের প্রোডাক্ট বিক্রি করার জন্য ফ্রিজ আছে, প্রপার টেম্পারেচার ম্যানেজমেন্ট করে, এই ধরনের দোকানের সংখ্যা কম। যে কারণে কম্পিটিশনটা বেশি, বিকজ আমরা সবাই অল্প কিছু দোকানে সবাই এসে ভিড় করছি। এই জন্য আসলে কম্পিটিশনটা বড় না, বড়টা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের গ্যাপটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। মাংস শিল্পে একটা বিষয় চলে আসে যে বর্জ্য ব্যবস্থাপনা, কারণ আপনাদের একটা যেটা বললেন যে হিউজ অ্যামাউন্টে প্রতিদিন 200 গরু বা 5-7 হাজার পোলট্রি জবাই হচ্ছে, তো এইখানে আসলে আপনারা কিভাবে বর্জ্য ব্যবস্থাপনার কাজটা করছেন? এইখানে আমাদের খুবই আধুনিক, আমাদের 2টা ইটিপি আছে, একটা বায়োলজিক্যাল ইটিপি আর এটা ট্রেডিশনাল ইটিপি। সো এইটাই হচ্ছে সমস্যা, খুবই নতুন কনসেপ্টের কোনো ইন্ডাস্ট্রি যদি করেন, বায়োলজিক্যাল ইটিপি ইজ দ্য বেস্ট থিং, কিন্তু আমরা এটা এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টে তখন বুঝাইতে পারিনি। তখন ওই যে বিভিন্ন রাসায়নিক ব্যবহার হয় ওইখানে যে ইটিপি, সেটাও আমাদের করতে হয়েছে লাইসেন্স পাওয়ার জন্য। তো একটা হলো যে আমাদের ইটিপির মাধ্যমে আমাদের যে বিভিন্ন রক্ত মিশ্রিত বা নানা মিশ্রিত যে পানি থাকে সেটাকে শোধন করে আমরা আমাদের ইরিগেশনে ব্যবহার করি, যে 40 একর জায়গায় চাষ করি। আর এই ব্যবসাটার বিউটি হচ্ছে এখানে কোনো কিছু ফেলার না, 100% জিনিস বিক্রি হয় ইনক্লুডিং গোবর। হ্যাঁ, সো আমরা এখানে ধরেন আমাদের কিছু অংশ সাবান কোম্পানি নিয়ে যায়, বিভিন্ন ফ্যাট, আমরা বেশি ফ্যাট ট্রিম করি, ফ্যাট নিয়ে যায়। আমাদের চামড়া যেহেতু একদম অটোমেটেড পদ্ধতিতে ছাড়ানো হয়, এটা হাই এন্ডের ফুটওয়্যার কোম্পানিতে স্পেশাল ডিমান্ড, আমরা প্রায় বাজারের রেটের চেয়ে ডাবল রেটে আমাদের বিক্রি করি। আর মূলত হচ্ছে যে আমাদের ইটিপি সিস্টেমের কারণে এবং আমাদের নিজস্ব ইরিগেশন সিস্টেমের কারণে আমরা খুব সুন্দরভাবে একটা 360 ডিগ্রি একটা সুষম একটা ব্যবস্থাপনার মাধ্যমে বর্জ্য ম্যানেজ করি। মানে এটাই আপনার যেটাই যে পরিবেশের কোনো ক্ষতি আপনাদের এখান থেকে হচ্ছে না, হতে পারে না। ব্রাদার আমরা এখান থেকে বায়োগ্যাস তৈরি করি, ইভেন আমাদের নেইবারহুডে ওই বায়োগ্যাস দিয়ে ইলেকট্রিসিটি পায় কিছু কিছু গেরস্থ পরিবার। কি পরিমাণ লোক আসলে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পেরেছেন আপনারা? এটাও তো একটা বড় ইস্যু বাংলাদেশের মতো জায়গায়। আমরা তো এখন ছোট, আমি যেটা বলি যে আমরা আসলে মিট কোম্পানি, বাট আমরা মিটেরই একটা সাব সেগমেন্ট, যারা সেফ মিট খেতে চায় একদম মানে সাইন্টিফিক্যালি প্রুভেন ওইটা। সো এটা খুবই নগণ্য অংশ। সো এতটুকু করতে গিয়েই আমাদের প্রায় ফ্যাক্টরিতে 500-600 লোক, 600-র মতো লোক এমপ্লয়েড হয়। আর এখানে বিভিন্ন শপে, ডিস্ট্রিবিউশনে, এখানে মূলত নানা রকম বিভিন্ন কলেজে ডিগ্রি পড়ে, এরা পার্ট টাইম কাজ করে, এরকমও মিলে প্রায় আরও 300। সো নিয়ার অ্যাবাউট 800-900 লোককে আমরা এমপ্লয় করছি। যারা বিভিন্ন জায়গা থেকে এখন পড়াশোনা করছে বা ইন্ডাস্ট্রিতে না আগ্রহী আছে, তাদেরকে আপনাদের এখানে ইন্টার্ন করার বা ট্রেনিং নেওয়ার সুযোগ আছে কিনা কোনো? হ্যাঁ, আমরা এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলোর সাথে খুব শুধু ইন্টার্নশিপ না, অনেক গবেষণার কাজও করি একসাথে। যেমন এই মুহূর্তে আমরা সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটির সাথে বোধহয় একটা কাজ করছি, যেখানে আমরা ওমেগা 3 এনরিচ বয়লার কীভাবে করা যায় এটা নিয়ে কাজ করি। এরকম নানা রকম গবেষণামূলক কাজ করি। আর স্টুডেন্টরাই তো আমাদের এমপ্লয়ি, সো ওদেরকে যত এক্সপোজার দিতে পারি আমাদেরও এমপ্লয়মেন্ট পাইপলাইনটা ভালো থাকে। সো অনেক ইন্টার্নশিপ রেগুলার চলতে থাকে। বাইরের দেশে তো দেখা যায় আমরা মানে মিট শপগুলোতে প্রচুর ভ্যারাইটি অফ আইটেমস পাই, যেটা বাংলাদেশে আসলে খুব একটা কমন না। আপনারা অনেকগুলো এনেছেন, সামনে কোনো নতুন আইটেম বা এরকম কোনো কিছু কি আপনারা প্ল্যান করছেন? উই হ্যাভ এনাফ ভ্যারাইটি, আমরা অলমোস্ট বিদেশে যা পাবেন একদম সিমিলার এক্সপিরিয়েন্স পাওয়ার মতোই আছে, বাট ডেফিনেটলি আরও নানা রকম ভ্যারাইটি আছে। বাট আমাদের নতুন সংযোজন হচ্ছে মাছ। সো আমরা যদিও মিট কোম্পানি, বাট আমাদের মূল দক্ষতাটা হচ্ছে মিট প্রসেসিংয়ের সেফটি কীভাবে এনশিওর করা যায়। সো এই সেফটি নলেজগুলো আমরা দেখলাম যে আমাদের মাছেও আমরা অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, যেহেতু আমাদের ওই অঞ্চলে পাবনা, নাটোর অঞ্চলে অনেক মাছ হয়, সো আমরা এখন ফিশে এসছি।
এবং ফিশে আমরা দেখেছি আমাদের এই সায়েন্সটা অ্যাপ্লাই করে মাংসতে এটা দৃশ্যমান বা স্বাদে অত ডিফারেন্স বোঝা যায় না, কিন্তু ফিশে এটা আরও বেটার বোঝা যায়। এবং আমাদের ফিশে আমরা যেটা সুবিধা করি, আমাদের একটা বড় কনজিউমার হচ্ছে কর্মজীবী মহিলারা, ঢাকা শহরে যায়। ওনারা ধরেন ঢাকা শহরে আপনি অফিস শেষ করে বাসায় ফিরতে ফিরতেই 8টা বেজে যায়। সো আমাদের ফিশগুলো ক্লিন করে প্রসেস করে পোর্শন করে প্যাকেট করা থাকে। সো মানে আমাদের এই দিকেও আমরা মাছের ক্ষেত্রে আমরা ব্যাপক চাহিদা দেখতে পাচ্ছি। মানে মিট এবং ফিশ দুইটা ক্ষেত্রে আপনারা অলমোস্ট রেডি টু কুক করেই সার্ভ করছেন। আপনাদের ফিউচার প্ল্যানটা আসলে কি? বেঙ্গল মিটকে আসলে কোথায় দেখতে চান, বা আগামী 5 বছর বা 10 বছর পরে আসলে আপনারা কোন জায়গায় পৌঁছতে চান? সো আমি মনে করি যে আমাদের ইয়াঙ্গার জেনারেশন যদি এই ধরনের মিট খেয়ে বড় হয়, তারা আমাদের চেয়ে আরও বেশি বুদ্ধিমান এবং স্বাস্থ্যকর হবে। সো ওই জায়গাটা, ওই স্পেসটাকে যত বড় করা যায় এবং সেখানে আরও যত বিস্তৃত হওয়া যায়, সেটা আমাদের লক্ষ্য। আরেকটা হচ্ছে বাংলাদেশি মিটের একটা ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স আছে আমাদের জলবায়ুর কারণে এবং আমাদের রিয়ারিং নেচারের কারণে। বিদেশে হয় পেস্চার ল্যান্ডে শয়ে শয়ে গরু ছাড়া হয়, অথবা কোনো ফার্মে কর্ন খাওয়ায় করা হয়, কিন্তু ইন্ডিভিজুয়াল কেয়ার ব্যাপারটা নাই। কিন্তু আমাদের দেশে এক একটা গৃহস্থ পরিবার 3-4টা গরু পালে, এবং সেখানে যেই মায়া মমতা নিয়ে গরুকে পালা হয়, মায়া মমতা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কত টেন্ডার হবে, কত কোয়ালিটি হবে, সেটা কিন্তু যত্নের কোয়ালিটির উপর নির্ভর করে। সেটার কারণে আমাদের মিটের একটা আলাদা ক্যারেক্টারিস্টিক্স আছে। আমরা যখন বিদেশে বিভিন্ন রকম ফেয়ারে যাই, আমাদের মিটের এটা রিকগনাইজ করে। কিন্তু আমি কোম্পানি হিসেবে পাস করি বিভিন্ন জায়গায়, কিন্তু কান্ট্রি হিসেবে পাস করি না। বিকজ আমাদের দেশের গবাদি পশু মন্ত্রণালয়ে বিভিন্ন কাজ করছেন, সেটা যখন ক্লিয়ার হয়ে যাবে, তখন বাংলাদেশ ক্যান রিয়েলি বি এ মানে এক্সপোর্টার। এবং এক্সপোর্টার হওয়ার সুবিধাটা কি, সারা পৃথিবীতে নানা রকম আধুনিকায়ন হচ্ছে এবং মডার্নাইজেশন, মেকানাইজেশন হচ্ছে, কিন্তু মিটের কাজটা হচ্ছে কিন্তু মাংস না, মাসেল থেকে মাসেল ডিসেক্ট করা। এটা কিন্তু কিছুটা অ্যানাটমি বুঝে কাজ করতে হয় মাসেলগুলো। এক একটা মাসেলের এক ধরনের টেন্ডারনেস, এক এক রকম প্রাইস বিদেশের বাজারে। হ্যাঁ, আমরা কিন্তু পার কেজি মাংস 3,500-4,000 টাকায়ও বিক্রি করি, ডিপেন্ডিং অন দ্য মানে কোয়ালিটি অফ দ্যাট পার্টিকুলার মাসেল। সো ওই ধরনের কাজ এখনও কিন্তু এটা ম্যানুয়াল কাজ, এটা কিন্তু এখনও অটোমেশন করা সম্ভব না। এই ম্যানুয়াল কাজটা যখন বিদেশে আমেরিকার একটা ফ্যাক্টরিতে হয়, তখন একজন লেবার ওখানে পার আওয়ার $20 চার্জ করে, $25 চার্জ করে, এবং সেটাও আমেরিকান না, সেটাও গুয়াতেমালা, ল্যাতিন আমেরিকা থেকে নিয়ে এসে তাকে কাজ করায়। সেই জায়গায় আমাদের এখানে আমরা যদি $150 বা $200 দেই একজন কর্মজীবী, কিন্তু তার জন্য এটা ভালো কর্মসংস্থান এটা। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে বাংলাদেশের একটা সিগনিফিক্যান্ট অ্যাডভান্টেজ আছে। যদি বাংলাদেশের মিট অ্যানিম্যাল হাজবেন্ডারির যে গভর্নেন্সের দুর্বলতাটা আছে, সেটা যদি ওভারকাম করে বাংলাদেশে আমাদের মতো অনেকগুলো কোম্পানি যদি গার্মেন্টসের মতো এক্সপোর্ট করা শুরু করে বেসড অন ডিভিডেন্ড অফ লেবার, এই আমাদের যে শ্রম একটা কম্পিটিটিভনেস আছে, তাইলে কিন্তু বাংলাদেশ একটা বিগ এক্সপোর্টার হতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম বাংলাদেশের মাংস শিল্পের পায়োনিয়ার কোম্পানি বেঙ্গল মিটের সিইও AFM আসিফ সাহেবের সঙ্গে। তার কাছ থেকে আমরা জানলাম বেঙ্গল মিট কীভাবে যাত্রা শুরু করেছে, বর্তমানে তারা কী অবস্থায় আছে, তাদের পরিকল্পনা, কিভাবে তারা তাদের মিট প্রসেস করছে, কোয়ালিটি মিট কিভাবে তারা প্রোভাইড করছে। একই সঙ্গে এই ইন্ডাস্ট্রিতে যারা নতুন আসতে চান তাদের জন্য তিনি তার মূল্যবান পরামর্শ দিলেন। আশা করি বাংলাদেশ মাংস শিল্পে আরও এগিয়ে যাবে সামনের পর্বগুলোতে আমরা কোনো একটি সম্পদ বাংলাদেশের বিষয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।